Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good afternoon also. আহ, আমি একটু অ্যাড্রেসিং সারি আজকের অনুষ্ঠানের আহ, বিশেষ অতিথি আছেন আমাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু, প্রেসিডেন্ট আইইবি এবং চেয়ারম্যান রাজু। এছাড়া আমাদের সাথে আছেন আহ, আমি ছোট্ট বলি প্রফেসর সাব্বির মুস্তফা খান, অনারারি জেনারেল সেক্রেটারি আইইবি। এরপরে আমাদের স্টেজে আইবি নেতৃবৃন্দ আছেন, সাথে আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমাদের ওএসবিবি বোর্ডের মেম্বাররাও আছেন। আর সামনে আছেন ডিসকাসেন্ট, আমাদের সম্মানিত ডিসকাসেন্টরা আছেন, সম্মানিত ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছেন। জি। ও আমি ছোট, সরি, পড়ে যাই, অকুপেশনাল হ্যাজার্ড। তো এখন দেখা যাচ্ছে? জি। তো আম, সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আমাদের আজকে ওএসবিবি অকুপেশনাল সেফটি বোর্ড বাংলাদেশ এর প্রথম অনুষ্ঠান। আমরা মানে নতুন সেফটি বোর্ডের এটা একটু আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ অল্প সময়ে আমরা অর্গানাইজ করার চেষ্টা করেছি। আর এর আগে যে ভিডিওটা আমরা দেখলাম, এটা আসলে এআই জেনারেটেড ইনফরমেশন দিয়ে, এআই দিয়ে এটা করা হয়েছে। সো এটা মাত্র ১ সপ্তাহ সময়ে আমরা করেছি এবং আমি আমার অফিসেরও কিছু হেল্প নিয়েছি। তো যাই হোক, আমি এখন কিনোটটা আসলে আমি খুব একাডেমিক করি নাই। কারণ আমাকে আমাদের মেম্বার সেক্রেটারি মাত্র ১৫ মিনিট টাইম দিয়েছে। বলছে যে আপনাকে ১৫ মিনিটে শেষ করতে হবে। আর সেফটিতে একাডেমিক্যাল ডিসকাশন করতে গেলে ইট ক্যান বি ভেরি ডিপার। সেটা আমার টার্গেট ছিল না আজকের জন্য। আর পার্টিকুলারলি আমি মনে করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যদি থাকেন, সেফটির ব্যাপারে একটা ওভারঅল ধারণা দেওয়া। আপনাদের বেশিরভাগেরই এই ধারণা আছে, কিন্তু ইটস এ গুড প্র্যাকটিস টু রিমেম্বার অ্যান্ড রিকল অ্যান্ড রিফ্রেশ আওয়ার আইডিয়াস, যে আমরা সেফটির ব্যাপারে কি মনে করি। আমি সেইভাবে প্রেজেন্টেশনটা রেডি করেছি। সো স্ট্রেংথেনিং অকুপেশনাল সেফটি অ্যান্ড ওয়ার্কফোর্স এক্সেলেন্স ইন বাংলাদেশ, এই টাইটেলটা আমরা ঠিক করেছিলাম আমাদের প্রোগ্রামের। প্রথমে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে সেফটি বলতে আমরা কি বুঝি। আমরা যদি আজকে থেকে ২০-৩০ বছর আগের কথা, ৫০ বছর আগের কথা চিন্তা করি, তখন মানুষকে, একটা মানুষ যাতে মাথায় ব্যথা না পায় কিংবা পায়ে ব্যথা না পায়, সেটার জন্য জবে থাকা অবস্থায় হার্ড হ্যাট, সেফটি শুজ আর কিছু রুলস এগুলি দিলেই আমরা সেফটি মনে করতাম। আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখতাম যে কেউ একটু হার্ড হ্যাট পরা, জুতা পরা ভালো, অ্যাপ্রন পরা, আমরা মনে করতাম যে সেফটি ইজ ডান। কিন্তু এখন সেফটি বলতে আর এটাকে বুঝায় না। এখন সেফটি বলতে বোঝায় লস প্রিভেনশন। লস প্রিভেনশন মানে হচ্ছে যে কোনো ধরনের লস, সেটা লাইফ, হেলথ কিংবা প্রপার্টি হতে পারে। এই যে কোনো ধরনের লসকে আগে থেকে প্রিভেন্ট করতে হয় কিভাবে? হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, টেকনিক্যাল ইভালুয়েশন, ডিজাইন অফ নিউ ইঞ্জিনিয়ারিং ফিচার্স। এখানে আমি এমফাসাইজ দিব, সেফটির সাথে ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি রিলেটেড। মানে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, টেকনিক্যাল ইভালুয়েশন এর পরে ইঞ্জিনিয়ারিং ফিচার দিয়ে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে যে কোনো ধরনের লস, সেটা লাইফ হোক, হেলথ হোক, প্রপার্টি হোক, এটা যেন আমরা স্টপ করতে পারি, প্রিভেন্ট করতে পারি। সেটা সেফটি। আগে শুধুমাত্র মাথা বাঁচানো, হাত বাঁচানোকে সেফটি ভাবতাম। এখন যে কোনো ধরনের লস ইঞ্জিনিয়ারিং ওয়েতে বাঁচানোটাকে আমরা মনে করছি মানে দিস ইজ দ্য লেটেস্ট ডেফিনিশন। এটার পরে আসি যে অকুপেশনাল সেফটিটা তাহলে কি। অকুপেশনাল সেফটিতে যেটা ঘটেছে, যে অকুপেশনাল সেফটি কাভার্স, মানে ইন লাইন উইথ মাই প্রিভিয়াস স্লাইড, যে অকুপেশনাল সেফটি কাভার্স আইডেন্টিফাইং, অ্যানালাইজিং অ্যান্ড কন্ট্রোলিং ওয়ার্কপ্লেস কন্ডিশনস অ্যান্ড হ্যাজার্ডস টু প্রিভেন্ট ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল ওয়ার্ক এনভায়রনমেন্ট। মানে ওয়ার্ক প্লেসে আপনাকে হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে, অ্যানালাইজ করতে হবে এবং কন্ট্রোল করতে হবে। সেটাই হচ্ছে অকুপেশনাল সেফটি। তো এই হ্যাজার্ডগুলি কি ধরনের হয়? অকুপেশনাল হ্যাজার্ড যদি আমরা চিন্তা করি, ফিজিক্যাল হ্যাজার্ড আছে। ফিজিক্যাল হ্যাজার্ড যেমন নয়েজ, হিট, ফলস, উপর থেকে যদি পড়ে যাই, এগুলো ফিজিক্যাল হ্যাজার্ড।
কিংবা এরপরে আসি কেমিক্যাল হ্যাজার্ড, যেটা নিয়ে আমরা প্রচুর কাজ করি যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার। যদি টক্সিক গ্যাস রিলিজ হয়, এক্সপ্লোশন হয়, ফায়ার হয়, এগুলিকে আমরা কেমিক্যাল হ্যাজার্ড বলছি। বায়োলজিক্যাল হ্যাজার্ড থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলি বায়োলজিক্যাল। আর্গোনমিক হ্যাজার্ড থাকে, যেমন রিপিটেটিভ ওয়ার্ক, পোর পশ্চার, আপনি যদি একটু আনকমফোর্টেবলি বসেন আপনার হাত পা ব্যথা করবে, কোমর ব্যথা করবে, এগুলো হ্যাজার্ড। তারপরে আমরা সাইকোসোশ্যাল হ্যাজার্ড বলছি, স্ট্রেস, ফ্যাটিগ, এগুলিও হ্যাজার্ড। তারপরে মেকানিক্যাল হ্যাজার্ড, যেমন মুভিং মেশিনারি, হাত পা যদি কেটে যায়। ইলেকট্রিক্যাল, যেটা নিয়ে আমরা সবাই জানি যে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড ক্যান বি দ্য ইনিশিয়েটর অফ মেনি বিগ ইভেন্টস। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড সব সাধারণত হয়তো একটা দুইটা মানুষ মারতে পারে, কিন্তু অনেক সময় বিরাট এক্সপ্লোশনের ইনিশিয়েশন হয় ইলেকট্রিক্যাল হ্যাজার্ড দিয়ে। সো এই জিনিসগুলি আছে। তারপরে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, এটা তো আছেই, যে গ্যাস লিক, কম্বাস্টিবল ডাস্ট, এগুলি দিয়ে ফায়ার এক্সপ্লোশন হয়। এখন কথা হলো যে হোয়াই অকুপেশনাল সেফটি ম্যাটার্স, এটা নিয়ে কেন আমরা কথা বলবো? কারণ আমাদের দেশে একটু আগেই আলাপ হলো যে আমরা নিয়ম টিয়ম তো কিছু মানি না। তো যদি নাই মানি, তো আমরা অকুপেশনাল সেফটি কি মানবো? এটার প্রথম কারণ হচ্ছে কি, এটা হিউম্যান ইম্প্যাক্ট আছে। অকুপেশনাল সেফটি যদি ঠিক না রাখি, আমরা মারা যেতে পারি, আমরা ইনজুর্ড হতে পারি, আমাদের ফ্যামিলি কষ্টে পড়তে পারে। ফ্যামিলি আমাদের কাছে হাইয়েস্ট ইম্পর্টেন্সের। আমাদের প্রত্যেক দিনের নিয়ত হবে অফিস থেকে বাসায় যেন সেফলি যাই, গো হোম সেফ টুডে। এটা যদি আমাদের মাথায় থাকে যে অফিসের কাজ করে বাসায় ফ্যামিলির কাছে সেফলি ফেরত যাব, তাহলে বোধহয় আমরা অকুপেশনাল সেফটির ইম্পর্টেন্সটা বুঝতে পারবো, যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আছে ইকোনমিক ইম্প্যাক্ট। প্রোডাকশন ডিসরাপ্টেড হয়, এক্সপোর্ট রিস্কে চলে যায়, আমরা যে এক্সপোর্ট করতে চাই, আমাদের ইন্স্যুরেন্স, কমপ্লায়েন্ট কস্ট, এগুলি বেড়ে যায়। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে ন্যাশনাল ইম্প্যাক্ট। আমাদের রেপুটেশন, আমাদের ইনভেস্টর কনফিডেন্স, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই সব কিছুতে সমস্যা হয়। আমরা জানি যে আমাদের এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, সারা দুনিয়াতে নিউজ ছড়িয়ে যায়। আমাদের এখান থেকে লোকজন দেখা গেল যে জিন্সের প্যান্ট কিনতে চায় না, বিকজ ফায়ারের উপরে এই প্যান্ট তৈরি হচ্ছে। অথবা এরকম হয় যে ইনভেস্টররা কনফিডেন্স পায় না যে এখানে ইনভেস্ট করবে। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে যা বুঝি, সেটা আমরা যদি অকুপেশনাল সেফটি না করি, তাহলে এটাকে সাস্টেইনেবল বলতে পারি না। তাহলে এই সব মিলায় আমাদের বুঝতে হচ্ছে যে অকুপেশনাল সেফটি ইম্পর্টেন্ট কেন। এখন আসি অকুপেশনাল সেফটির ব্যাপারে বাংলাদেশ সিনারিও। বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের একটা গুড থিং হচ্ছে যে র‍্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং ইকোনমিক অপরচুনিটিস তৈরি হচ্ছে। তো সেটার কারণে আমাদের জিডিপি গ্রোথ ভালো। আমাদের লেবার ফোর্সে 73.75 মিলিয়ন পিপল আছে, যেটা 2024 এর একটা মানে ডেটা বলছে। তারপরে 40 লাখের উপরে ওয়ার্কার্সরা আরএমজি সেক্টরে কাজ করে। মিলিয়ন্স কাজ করে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এ। তারপরে আমরা জানি যে র‍্যাপিড আরবানাইজেশন হচ্ছে এবং মেগা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, যার জন্য আমরা কনস্ট্রাকশনের প্রচুর কাজ দেখতে পাচ্ছি। তো সেখানেও অকুপেশনাল সেফটির ব্যাপার আছে। এখন বাংলাদেশের সবচাইতে হাই রিস্ক এরিয়া কোনগুলি? ডেফিনিটলি কনস্ট্রাকশন সেক্টর অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, ট্রান্সপোর্ট রিলেটেড অকুপেশনাল ডেথ, chemical exposure, respiratory illness, হিট স্ট্রেস, লং ওয়ার্কিং আওয়ার্স। এছাড়াও ইনফর্মাল সেক্টরের ইনজুরিজ আছে, যেগুলি খুব ফর্মাল না, কিন্তু উই ডু হ্যাভ ইনজুরিজ ইন ইনফর্মাল সেক্টরস। তাহলে লাস্টে আমি যেটা বলতে চাচ্ছি, টোটাল অফ, মানে এই স্লাইডের লাস্টে, এই টোটাল অফ 1190, মানে 1190 জন ওয়ার্কার মারা গিয়েছেন এবং 222 জন ইনজুর্ড হয়েছেন 2025 সনে। এবং এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন, তাদের স্টাডি অনুযায়ী বলা হচ্ছে যে 2025-এ 1100-র উপরে মানুষ মারা গিয়েছে এবং 200-র উপরে মানুষ আঘাত, ইনজুর্ড হয়েছে অকুপেশনাল সেফটির, অকুপেশনাল রিলেটেড ইনসিডেন্টের কারণে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকবে। এরপরে বাংলাদেশের আমি কুইকলি একটু দেখাবো, আমি এটা ডিটেইলে যাব না। কুইকলি দেখাচ্ছি যে আমাদের আইন কি আছে সেফটির ব্যাপারে এবং কারা এই ব্যাপারে আমাদের রেসপন্সিবল। আমরা জানি যে মেইন আইন আসছে আসলে বাংলাদেশ লেবার অ্যাক্ট এবং বাংলাদেশ লেবার রুলস, এখান থেকে। এবং এটা মোটামুটি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, যেটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড, পুরো নাম তো ভুলে গেলাম, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড, পরে ই দিয়ে
এমপ্লয়মেন্ট, ইয়া। সো ইনার এই মিনিস্ট্রির আন্ডারে। তারপরে আমরা জানি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি, এটা আমাদের ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এবং এক্সিট, মিনস অফ এগ্রেস। যেমন এই রুমে ২ টাই এক্সিট থাকা উচিত ছিল। দ্যাটস মাই অবজারভেশন। বাট আমরা একটা এক্সিট আছে এখানে। তো এরপরে আমরা বলি যে ফায়ার প্রিভেনশন এন্ড এক্সটিংগুইশিং রুলস, তারপরে এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট আছে, বয়লার অ্যাক্ট আছে, এক্সপ্লোসিভ অ্যাক্ট, গ্যাস সেফটি রেগুলেশন, তারপর ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস। এগুলি মোটামুটি মেজর আইনগুলি। এগুলির বাইরেও আরো কিছু থাকতে পারে, বাট দিস কাভার্স দ্য মোস্ট অফ দ্য রেগুলেশনস or রুলস উই হ্যাভ। এবং আমাদের মিনিস্ট্রি অফ লেবার থেকে শুরু করে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারপর ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ, এরা মোটামুটি এই সেফটি গুলির অথরিটি। সো কোথাও কোনো ইনসিডেন্ট হলে দিস আর দ্য পিপল who go there and takes care of the issues. এখন বাংলাদেশের ব্যাপারে যদি আমি একটা কমেন্ট করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ হ্যাজ মাল্টিপল অকুপেশনাল অথরিটিজ এন্ড লস। বাংলাদেশে আইনও আছে, অথরিটিও আছে, বাট স্ট্রঙ্গার কোঅর্ডিনেশন, এনফোর্সমেন্ট ক্যাপাসিটি, টেকনিক্যাল কম্পিটেন্সি, ইন্টিগ্রেটেড সেফটি গভর্নমেন্টস আর স্টিল নিডেড। আমাদের আইন বা অথরিটি থাকলেও আমাদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর প্রবলেম আছে, আমাদের অত কেপেবল লোক নাই যারা সেফটি এনশিওর করবেন বা ইন্সপেকশন করবেন, টেকনিক্যাল কম্পিটেন্সি যেটা বলি। এবং এখানেই আমাদের ইঞ্জিনিয়ারদের ভূমিকাটা। সেফটি কিন্তু টেকনিক্যাল থিং, এটা সাধারণ জ্ঞান না, সাধারণ নলেজ না, এটা মাথায় থাকতে হবে। এবং ওখানেই আমাদের ব্যাপারটা। মানে আমরা মনে করি যে আমি, যারা কেমিস্ট্রি পড়ে তারা জানে সোডিয়ামে পানি দিলে এক্সপ্লোশন হয়। যে কোনো লোক সোডিয়ামের আগুন থামাতে তো পানি দেওয়া শুরু করবে। সো দিস ইজ নট জেনারেল নলেজ। Safety has to be based on basic foundational knowledge, যেটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল। এখানে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে, আমাদের এক্সপার্টিসটা প্রচুর কাজে লাগবে। এখানে আসি, আমি একটা স্লাইড দেখাই। এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি, এটা হিস্ট্রিক্যাল ট্রেন্ড যদি দেখি ওয়ার্ল্ড ওয়াইড, আমি বাংলাদেশের কথা বলছি না, শুরুতে ছিল 60s এর দিকে টেকনিক্যাল সেফটি, তারপরে হিউম্যান এরার্স, ম্যানেজমেন্ট ফোকাস, তারপরে সেফটি ম্যানেজমেন্ট, আর এখন হচ্ছে সেফটি কালচার। কিন্তু বাংলাদেশে আমরা এখনো টেকনিক্যাল সেফটিতে আটকে আছি। আমাদের সেফটি কালচারে যেতে হলে উই হ্যাভ এ লং ওয়ে টু গো। আমাদের হিউম্যান এরার্স বা ফ্যাক্টরস কনসিডার করা, ম্যানেজমেন্ট ফোকাস, এগুলি পার হয়ে কালচারে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে কালচার তো খুব সহজ না, কারণ রিস্ক টেকিং কালচার যে সোসাইটিতে আছে, সেই সোসাইটির মানুষের বিহেভিয়ারের মধ্যে রিস্ক টেকিংটা চলে আসে। এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, আমি দেখবো যে স্কুলে বাচ্চারা যাচ্ছে। একদম ফার্স্ট ছবিটাতে খুব সুন্দরভাবে যাচ্ছে। আরেকটা জায়গায়, ইন্ডিয়ার কোনো একটা জায়গায় দড়ি বেয়ে মেয়েরা যাচ্ছে স্কুলে। আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি পাহাড় বেয়ে যাচ্ছে, আরেকটা নৌকায়, আরেকটা একটা মোটরসাইকেলের উপরে পুরো ফ্যামিলি। এখন যারা এইভাবে স্কুলে যায়, তাদের মধ্যে সেফটির ব্যাপারে কনসেপ্ট ডিফাইন্ড হবেই। যে খুব ডিসিপ্লিন ভাবে যাচ্ছে, তার কাছে সেফটিটা যত ক্রিটিক্যাল, যে প্রত্যেকদিন লাইফে রিস্ক নিচ্ছে, তার কাছে রিস্ক টেকিং কালচার তো আসলে আরেক রকম। হ্যাঁ, সো ওইগুলি আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা বাংলাদেশের এক্সাম্পল দিই স্পেসিফিক। আমাদের বোট অ্যাক্সিডেন্ট, আমাদের বোট অ্যাক্সিডেন্ট যে হয়, এর একটা বড় কারণ হচ্ছে ওভারলোড। ওভারলোডে প্রতি ঈদে কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়, এবং আমরা গত ঈদে দেখেছি একটা বোট থেকে আরেকটা বোটে লাফ দিতে গিয়ে মারা গেছে লোকজন। পরের দিন এক্স্যাক্টলি কি কাজ করছে লোকেরা। সো এইটা এটা একটা কালচারের ব্যাপার। সামহাও এই ওভারলোডটা আমাদের অসহায়ত্বর চাইতেও আমাদের প্র্যাকটিস, আমাদের কালচারের পার্ট। সবসময় যে এটা বিং পোর এটার সাথে রিলেটেড তা না। ইট সামহাও জীবনের মূল্য আমরা কম দেই। এমনকি নিজের জীবনের মূল্য কম দেওয়ার হক আমাদের নাই। কারণ আমাদের জীবনের উপরে আমাদের মা-বাবার হক, আমাদের বাচ্চা-কাচ্চার হক, আমাদের অফিসের হক। আমি চাইলেই আমার লাইফ নষ্ট করে দিয়ে আসতে পারি না। বাকিদের সবার হক নষ্ট হয়ে যাচ্ছে। সো ওই দিক থেকে চিন্তা করলে রিস্ক টেকিংটা আমার পার্সোনাল ইস্যু না। ইট ইজ আ ইস্যু অফ ফ্যামিলি, সোসাইটি, ইভেন ফর দ্য নেশন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আসি, রিস্ক টেকিং কালচার যে শুধু বাংলাদেশে আছে তা না। আপনি যদি সৌদি আরবিয়াতে দেখেন, স্পিডিং এর কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় সৌদিতে।
ওদের কি দরকার রিস্ক নেওয়ার? ওদের তো টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। ওদের তো এরকম না যে তারা দরিদ্র হওয়ার জন্য রিস্ক নিচ্ছে। দিস ইজ অলসো দ্য কালচার। দে আর টেকিং রিস্ক এবং তাদের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় স্পিডিং এর কারণে গাড়ির। সো এটাও একটা কালচার, রিস্ক টেকিং কালচার। এরপরে আসি ড্রাঙ্কস ড্রাইভিং। Western world, drunk driving is the worst type of, risk people can take. আমরা দেখতে পাই যে সাউথ আফ্রিকা থেকে শুরু করে ইউনাইটেড স্টেটস এখানে মানে পৃথিবীর ওয়ার্স্ট টাইপ অফ ড্রাঙ্ক ড্রাইভিং হয় এবং এর মাধ্যমে প্রচুর মানুষ মারা যায় এবং যদি ড্রাঙ্ক ড্রাইভাররা মানুষ মারে তাদের শাস্তিও হয় না, কারণ তারা তো আসলে সেন্সে থাকে না। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এবং আমি যখন কানাডায় ছিলাম, আই ওয়াজ ইনভলভ উইথ আ গ্রুপ, মাদার্স এগেইনস্ট ড্রাঙ্ক ড্রাইভিং, ম্যাড বলে, তাদের সাথে আমি ইনভলভ ছিলাম। সেখানে মুসলিম খ্রিস্টান সবাই একসাথে কাজ করছিলাম। সো কল্যাণের জন্য ধর্মের ব্যাপার নাই, আসলে ভালো কাজের জন্য উই ক্যান কাম টুগেদার। এরপরে আসি, মানে তার মানে আমি যেটা বুঝাতে চাইলাম, আমার টক আর বেশি বাকি নাই। আমি এই স্লাইডগুলি থেকে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে রিস্ক টেকিং কালচার সব টাইপের দেশেই আছে, কম বেশি। এবং সেই কালচারের কারণে আমরা রিস্ক নেই। কিন্তু আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাই তখন সেই জিনিসটা ভুলে যেতে হবে। আমাদের ট্রেনিংটা এমন হতে হবে যে আমরা যেন ওই যে ডে টু ডে লাইফে যে রিস্কটা নেই সেটা বিয়ন্ডে গিয়ে সেফটি প্র্যাকটিস করতে পারি। তাহলে তখনই উইল বি এবল টু রিচ দ্য সেফটি কালচার। সেফটি কালচারটা কি জিনিস? সেফটি কালচার হচ্ছে কেউ যদি বলে যে আমি সবাইকে ট্রেনিং দিয়ে দিলাম, ১ লক্ষ মানুষ ট্রেনিং দিয়ে দিলাম, তাহলে কি সেফটি কালচার এস্টাবলিশড হবে? না। কারণ ট্রেনিং নিয়ে গিয়ে সে যদি তার অফিসে ব্যবহার করতে না পারে, ইট উইল নেভার হ্যাপেন। তার মানে অফিসে একটা সিস্টেম থাকতে হবে। তাহলে সেফটি কালচারের প্রথম যদি আপনি ট্রেনিং বলেন, দ্বিতীয় হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এ সিস্টেম অ্যান্ড প্রোগ্রাম যেখানে গিয়ে এই ট্রেন পিপলরা কাজ করতে পারবে। যদি কোনো প্রোগ্রাম না থাকে, এত নলেজ দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, ওই প্রোগ্রামের সাথে আবার আপনার মনিটরিং ও লাগবে। আপনি যদি প্রোগ্রাম দিয়ে দেন, মনিটর না করেন, লোকজন যা ইচ্ছা তাই করবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রোগ্রাম দ্যাট অলসো হ্যাজ মনিটরিং থিং। এবং তারপরে যেটা হবে, ওভার দ্য ইয়ার্স যদি আমার রুলস থাকে, রেগুলেশনস থাকে, আমার অ্যাওয়ারনেস থাকে এবং মনিটরিং থাকে, ওভার দ্য ইয়ার্স আমি এটা করতে 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 একদিন এটাতে অভ্যস্ত হয়ে যাব। যখন আমি অভ্যস্ত হব তখন আমি শয়নে স্বপনে জাগরণে সেফটি দেখব, তাই না? তো তখন আমার আইডিয়া, অ্যাটিটিউড, বিহেভিয়ার সবকিছু বদলে যাবে। এই যে বদলে যাবে, দেন আই উইল রিচ দ্য কালচার। সো কালচার, উই হ্যাভ এ লং ওয়ে টু গো। আমাদের ট্রেনিং এর অভাব আছে, আমাদের আইনের অভাব আছে, আমাদের প্রোগ্রাম তো নাই, আমাদের মনিটরিং ভেরি পোর। সো আনলেস উই স্ট্রেংথেন দেম, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। উই নিড টু হ্যাভ দোজ থিং। এইখানে আমাদের কাজ। আমি যদি তাকাই অ্যাওয়ারনেস, যেখানে ক্যাম্পেইন, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, এইখানে ওএসবিবি কাজ করবে, এখানে সব ইঞ্জিনিয়াররা কাজ করবে। বিকজ this type of expertise we need for this thing. Awareness এর জন্য, ট্রেনিং এর জন্য এবং এক্সপিরিয়েন্স, এগুলি আমাদের ইঞ্জিনিয়ারদেরই আছে। সো এইখানে আমাদের জায়গাটা, আমাদের পায়ের নিচের মাটিটা শক্ত করে দেখাতে হবে যে দিস ইজ আস। সেফটি পিপল আর ইঞ্জিনিয়ার্স। নন টেকনিক্যাল পিপলের জন্য কঠিন সেফটি করা। That's the first thing. Second thing is system program. So if we want to have policy, we want to practice, we want to monitor, here the engineers can work. তার মানে কমপ্লায়েন্সেও ইঞ্জিনিয়ারদের লাগবে। সো অ্যাওয়ারনেস, ট্রেনিং, টিচিং এ লাগবে ইঞ্জিনিয়ারদের। অ্যাট দ্য সেম টাইম আমি যখন এটা প্র্যাকটিস করতে যাব, কমপ্লাই করতে যাব, পলিসি বানাতে যাব, উইল নিড ইঞ্জিনিয়ার্স। দ্যাটস ওয়্যার উই আর। ফাইনালি আমরা তখন সবাইকে ট্রেনিং দিয়ে মনিটর করে বছর পার করব, দেন পিপল উইল বি কালচার্ড। Sorry, safety culture. I don't want to say culture. So now that is the target. আমি মনে করি যে with all the details we talked about today, ওএসবিবির কাজটা এটাই হবে যে আলটিমেটলি এই নেশনকে সেফটি কালচারের দিকে নিয়ে যাওয়া এবং along the way take our fellow engineers with us and contribute to the society. তো লাস্টে আমি কি বলবো? লাস্টে এই যে occupational safety cannot be ensured by authorities alone, nor by industries alone. Occupational safety শুধুমাত্র অথরিটিতে দিয়েও হবে না, শুধুমাত্র ইন্ডাস্ট্রি দিয়েও হবে না। বাংলাদেশ needs a national platform
where engineers, policymakers, industries, academia, and safety professionals work together. এরকম একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে আমরা সবাইকে নিয়ে আসতে পারবো। The Occupational Safety Board of Bangladesh can become that platform, connecting expertise with action, policy with practice, and safety with sustainable development. So with that, I end my presentation. And if you have any question later on, I'll be happy to answer it. Thank you very much. It was a pleasure and honor to be able to be, present my presentation in front of you. Thank you for your patience hearing. Salam alaikum.